হ্যালো এন্ড ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আইএলস স্পিকিং এর পার্ট 3। আইএলস স্পিকিং এর পার্ট 3 তে কি রকম প্রশ্ন আসে, আইএলস স্পিকিং এর পার্ট 3 প্রশ্নগুলোর উত্তর কিভাবে দেওয়া উচিত, আর আইএলস স্পিকিং এর পার্ট 3 সহ ওভারঅল স্পিকিং এ ভালো স্কোর করার জন্য ওভারঅল সব ভালো স্কোর করার জন্য এখন থেকে নিয়ে আমাদের প্রস্তুতি কিভাবে হতে পারে সেটার একটি রূপরেখা বা একটি সিস্টেম বাতলে দেওয়াটাই হচ্ছে আমাদের আজকের আলোচনার মূল বিষয়বস্তু। প্রথমে আমরা একটু জানার চেষ্টা করি, ইন দ্য স্পিকিং পার্ট 3 ইউ হ্যাভ দ্য চান্স টু শোকেস ইউর ক্যালিবার অ্যান্ড বুস্ট আপ ইউর ব্যান্ড স্কোর। আপনাকে একটু কামব্যাক করার সুযোগ দেওয়া হলো। পার্ট 1 আপনি প্রথমে একটু নার্ভাস ছিলেন, পার্ট 1 এ আপনি একটু নার্ভাস ছিলেন, তারপর পার্ট 2 তেও আপনি গুছিয়ে কথা বলতে পারেন নাই, আপনি প্রত্যাশা অনুযায়ী আম, আহ, ইয়ে করতে পারেন নাই, হ্যাঁ, প্রমাণ দিতে পারেননি। পার্ট 3 তে এসে আপনি একটু সময় পেলেন, একটু নিজেকে গুছিয়ে নিলেন, নিয়ে পার্ট 3 তে রিল্যাক্সে কথা বলবেন, স্কোর বাড়াবেন। হ্যাঁ, পার্ট 3-র সবচেয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ হলো আপনি ডিটেইলে কথা বলবেন। আমরা আইএলটিএস রাইটিং এ যখন যাব সেখানে আপনারা দেখবেন যে এসে লিখতে হবে একটা, এবং এসেতে আপনি ডিটেইল কথা বলবেন, রিজনিং করবেন, ব্যাখ্যা দিবেন, এক্সাম্পল দিবেন পক্ষে বিপক্ষে। সেম ব্যাপারটা ঘটবে পার্ট 3-র ক্ষেত্রে। আপনাকে এনাফ টাইম দেওয়া হবে, কোয়েশ্চনটাও এমন কোয়েশ্চন করা হবে যে আপনি পর্যাপ্ত পরিমাণ কথা বলতে পারবেন। এই পার্টে কি হয়, 4 থেকে 6টা কোয়েশ্চেন্স হতে পারে, আরো বেশি হতে পারে, কম হতে পারে, বাট এটা হচ্ছে অন এন এভারেজ এটাই হয়। আমার যতটুকু মনে পড়ে আমাকে 4টা কোয়েশ্চেন করা হয়েছিল পার্ট 3-তে। সময়টা কতটুকু যাচ্ছে, 4 to 5 মিনিটস, অর্থাৎ প্রত্যেকটা কোয়েশ্চেন আপনি প্রায় 1 মিনিটের মতো সময় পাবেন। সে কোয়েশ্চেন করবে 10 সেকেন্ডে, আপনি উত্তর দিবেন 50 সেকেন্ড, অন এন এভারেজ। দ্য কোয়েশ্চেন্স ক্যান বি রিলেটেড টু কিউ কার্ড টপিক। আমরা যে কিউ কার্ড টপিকটা মানে কথা বলে আসছি বা বলবো, সেটার সাথে সম্পর্কিত হওয়ার সম্ভাবনা বেশি। 80% অকেশন বা 90% অকেশনে ওইটা রিলেটেডই প্রশ্ন হয়, পাশাপাশি অন্য যে কোনো প্রসঙ্গে প্রশ্ন হতে পারে। এখানে আরেকটা জিনিস হচ্ছে, স্পিকিং এর ক্ষেত্রে আমি বলে দিই আপনাদেরকে, স্পিকিং এ যে এক্সামিনার থাকবে, আপনার যে ইন্টারভিউটা নিবে, তার কাছে স্ক্রিপ্ট থাকবে কি কি প্রশ্ন সে করবে আপনাকে। কিন্তু সিচুয়েশন অনুযায়ী বা আপনি একটা আপনার একটা উত্তরের উপর নির্ভর করে প্রসঙ্গ, অন্য প্রসঙ্গ যদি চলে আসে, সেই অনুযায়ী আপনাকে আরো 2টা এক্সট্রা কোয়েশ্চন সে নিজে থেকে করতে পারে। এই স্বাধীনতাটা তার আছে। এই জন্য স্পিকিং এ আনসার দেওয়ার ক্ষেত্রে আমরা একটু সতর্ক থাকব, এমন কোনো টপিক সামনে নিয়ে আসব না যেটা নিয়ে আমার নলেজ বা আইডিয়া কম। আমি আগেও বলেছি, এখনো বলি, সেটা হচ্ছে আইএলটিএস একটা ল্যাঙ্গুয়েজ টেস্ট শুধু তাদের জন্য যারা 6 পর্যন্ত স্কোর করতে চায়। 6.5 থেকে নিয়ে 7, 7.5, 8 এই লেভেলের স্কোর করতে গেলে আর শুধু ল্যাঙ্গুয়েজ টেস্টে না, কিছু ইন্টেলেকচুয়াল লেভেলে চলে যায়, ইন্টেলিজেন্স টেস্টও চলে যায়। কারণ আপনি তখন একটা কথা সুন্দর করে গুছিয়ে বলতে হয়, একটা লেখা সুন্দর করে অর্গানাইজ করতে হয়, শুধু বললেই হয় না, অর্গানাইজেশনের একটা ব্যাপার আছে। ওকে, এটা আমি ওই যে বলে ফেললাম যে ইউজুয়ালি কোয়েশ্চনস আর স্ক্রিপ্টেড, এক্সামিনার however can ask a few questions from his own। এই যে কথাটা যেভাবে আমি এখানে লেখা আছে, এটা আরেকটু পড়তে চাই আপনাদের জন্য। ধরেন আমি লিখলাম এক্সামিনার ক্যান আস্ক এ ফিউ কোয়েশ্চেন্স ফ্রম হিজ ওন। এক্সামিনার তার নিজে থেকে কিছু প্রশ্ন করতে পারে, কিন্তু আমি কি করেছি, এক্সামিনার সাবজেক্ট দিয়ে তারপরে হাউ এভার ব্যবহার করেছি। এই যে ব্যবহারটা, এটা একটা ডিফারেন্ট কাইন্ড অফ সেন্টেন্স স্ট্রাকচার। এইটা ব্যবহার করার মাধ্যমে বোঝাবে যে আপনি খুব ভালো ইংরেজিতে দক্ষতা রাখেন বা দখল রাখেন। সো এর কারণে হাওয়েভার অর্থ কিন্তু, এটা আপনারা জেনে রাখেন, আমাদের অনেকেই জানি হাওয়েভার শব্দের অর্থ যাই হোক। তো আই হোপ যে এখন বোঝা যাচ্ছে। সুমন সাহেব, আপনার যে দাবি ছিল আমি সেটা মেনে নিয়েছি। তো এক্সামিনার however can ask a few questions from his own, এই যে কথাটা, এইটা
হাউএভার সামনে দিয়েও লেখা যেত, ধরেন এখানে আমি হাউএভার লিখতে পারতাম, বা স্পিকিং এও সেম কাহিনী করা যেতে পারে, আমি এখানে হাউএভার লিখতে পারতাম। তারপর হাউএভার এক্সামিনার ক্যান আস্ক আ ফিউ কোয়েশ্চনস, কিন্তু এক্সামিনার হাউএভার ক্যান আস্ক আ ফিউ কোয়েশ্চনস এইভাবে লেখার মধ্যে স্কোরটা বেশি হবে। ওকে, বেসড অন দ্য আনসার ইউ গেভ, আনসার হবে না, আনসারস হবে, হ্যাঁ, এক্সামিনার্স আমরা এখানে কথা বলছি। ওকে, বেসড অন দ্য আনসারস ইউ গেভ, আপনি যে আনসার গুলো দেন সেটার উপর নির্ভর করে এক্সামিনার নিজে থেকে কোনো কোয়েশ্চেন করতে পারে। তাহলে এই তথ্যগুলো আমরা ক্লিয়ার আশা করি, যে আমি 4 থেকে 6টা কোয়েশ্চেনের জন্য মানসিকভাবে প্রস্তুতি থাকবে, প্রত্যেকটা কোয়েশ্চেনের আনসার 50 থেকে 55 সেকেন্ড আনসার দিব, একটু এদিক সেদিক হলে কোনো সমস্যা নাই, কিউ কার্ড রিলেটেড কোয়েশ্চেন হবে, আর স্ক্রিপ্টেড থাকবে, কিন্তু টিচার চাইলে বা এক্সামিনার যে সে চাইলে নিজে থেকে কোয়েশ্চেন করতে পারে। নাও হাউ টু অ্যাপ্রোচ, আমরা কিভাবে অ্যাপ্রোচ করব, হ্যাঁ, অ্যাপ্রোচ মানে হচ্ছে পদক্ষেপ নিব, আমি কিভাবে আগায় যাব, হ্যাঁ, হাউ টু ফেস, আনসার্স শুড বি ডিটেইল, প্রথমেই আমি মাইন্ড সেট আপ তৈরি করে নিব। আমি প্রথম পার্টে আমাকে যখন কোয়েশ্চেন করেছে যে ডু ইউ লাভ স্পোর্টস, আমি বলেছি ইয়েস আই লাভ স্পোর্টস বিকজ ইট গিভস মি প্লেজার অ্যান্ড হেল্পস মি স্টে ফিট, মোরওভার বাই প্লেইং ডিফারেন্ট কাইন্ড অফ স্পোর্টস উই ক্যান সোশ্যালাইজ, এতটুকু বলে শেষ। এখন আমি এতটুকু না বলে আরেকটু ডিটেইলে বলবো কিভাবে সোশ্যালাইজ করা যায়, কেন সোশ্যালাইজ করা জরুরি, এই জিনিসগুলা নিয়ে আসতে পারি। তাহলে আমার প্রথম প্ল্যান হচ্ছে আমি আনসারগুলো ডিটেইলড দিব, লঙ্গার দেন দ্য আনসারস ইন পার্ট 1। ট্রাই টু আনসার ইন বিটুইন 40 to 50 সেকেন্ড, এই রেঞ্জে আনসারটা রাখেন। ইউ ক্যান এক্সটেন্ড আনসার টু ইয়োর আনসার টু 1 মিনিট, 1 মিনিট পর্যন্ত কথা বলতে পারেন, or you can complete your answer within 40 seconds, making sure you cover every point needed to make a good answer response, good response, হ্যাঁ, আমি চাইলে এখানে এই আনসার কথাটা বারবার রিপিট হয়ে গেল, এই জন্য আমি এটা একটু চেঞ্জ করে দেই। এই কাজটা আমরা রাইটিং এ করব, যখন আমি রাইটিং এ 3, 4, 5টা সেন্টেন্স লেখার পরে দেখবো একটা ওয়ার্ড রিপিট হয়েছে, ওইটা ডিফারেন্ট ওয়ার্ড দিয়ে রিপ্লেস করে দিব। There are many strategies. My favorite is to follow these 4 steps called OREC. আমরা পার্ট 1-এ এরিয়া মেথড ফলো করেছিলাম আনসার করার ক্ষেত্রে, এখন আমরা ফলো করব OREC। OREC কি? আমাকে যে প্রশ্ন করবে আমি চেষ্টা করব এই স্ট্রাকচারে আনসারটা দেওয়ার। সেটা কি? আমি যেই প্রশ্ন করে অনেক সময়ই হয় এটা অপিনিয়ন নির্ভর হয়ে থাকে। যেমন আমাকে যে প্রশ্ন করেছিল সেটা ছিল একটা প্রশ্ন ছিল এরকম যে হোয়াট ডু ইউ থিঙ্ক দ্য নাম্বার অফ প্রাইভেট কারস উইল ইনক্রিজ ইন দ্য ফিউচার অর নট। তো এটা নিশ্চয়ই আমাকে অপিনিয়ন জানতে চেয়েছে, সো আমি ফার্স্টে কি করব, অপিনিয়ন দিব। কথা বলা, কথা সাজানো, অর্গানাইজ করার জন্য আপনাকে এইটা মাথায় রাখতে হবে যে যখনই আমরা কোনো অপিনিয়ন দিব সাথে সাথে ইমিডিয়েটলি ওই অপিনিয়নকে সাপোর্ট দেওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ রিজনিং করব, হ্যাঁ, ওই যৌক্তিকতা তুলে ধরবো, রিজন, রিজন বলেছি, অপিনিয়ন দিয়েছি, রিজন বলেছি, যদি ওই রিজনটাকে সাবিত করার জন্য, প্রুভ করার জন্য এক্সাম্পল দেওয়ার চেষ্টা করব, হ্যাঁ। এখানে যে অপশন আছে মনে রাখবেন এই স্ট্র্যাটেজিটা আপনাকে হেল্প করার জন্য। এখন যদি দেখেন এই এই মেথডটা ফলো করতে গিয়ে আপনার আরো প্যারা হয়ে যাচ্ছে, আপনার মনে হচ্ছে এটা আমি আরো বুঝতেছি না, তাহলে অ্যাভয়েড করবেন। এইখানে আমরা চলে আসবেন, 50 সেকেন্ডের মধ্যে আনসারটা কভার করবেন। আর কি হইতে পারে এক্সাম্পল দিবেন। কনসিকুয়েন্স মানে কি? কনসিকুয়েন্স মানে হচ্ছে যে কোনো ঘটনার ফাইনাল মানে কি ঘটতে পারে, পরিণাম। সো আমরা একটা কোয়েশ্চন দেখি, আমরা একটা কোয়েশ্চন হচ্ছে পার্ট 3 একটা কোয়েশ্চন, এই কোয়েশ্চনটা পড়লে পার্ট 3 কোয়েশ্চন প্যাটার্নটা আমরা বুঝবো। Some people say that it is more important to be able to learn new things now than it was in the past. Do you agree or disagree with that? Why? এমন হতে পারে যে শুধু এতটুকু প্রশ্ন করবে, নিচের যেটুকু আছে মানে এই প্রথম অংশটুকু। আবার এমন হতে পারে যে পুরোটাই আপনাকে করবে, রিল্যাক্সে আপনাকে প্রশ্ন করবে, আপনি প্রশ্ন শুনবেন, মাথায় নিবেন,
নিয়ে উত্তর করা শুরু করবেন। এখন দেখেন এই প্রশ্নের উত্তর করার জন্য আপনাকে অনেক কিছু কভার করতে হবে। কিছু মানুষ বলে, আপনি প্রথমে অ্যাডমিট করেন, ইয়েস আই অলসো নোটিস দ্যাট সাম পিপল আর ক্লেইমিং দ্যাট ইট ইজ মোর এসেনশিয়াল, হ্যাঁ, টু বি এবল টু লার্ন টু লার্ন নিউ থিংস, এবল বাদ দিয়ে দিলেন, হ্যাঁ, acquire new skills, things না দিয়ে new skills, then it was in the past era. past এর জায়গায় past যদি বললেন ও past era বললেন, অথবা before বল, then it was that it was before, একেবারে ইনফর্মাল হয়ে যায়, হ্যাঁ, না বলা ভালো, ইয়াপ, এগুলো একটু ইনফর্মাল ওয়ার্ড। আইএলস এর যে ইন্টারকুয়েশন স্পিকিং এর যে পরীক্ষাটা, সেটা নাইদার ফর্মাল নর ভেরি ইনফর্মাল, মাঝামাঝি একটা ইয়েতে, হ্যাঁ। সো একদম ইনফর্মাল, আপনি ফ্রেন্ডদের সাথে যে ওয়ার্ড গুলো ব্যবহার করেন, একদম ফ্রেন্ডলি ওয়ার্ড গুলো ব্যবহার করবেন না, ইয়াপ না, ইয়াস, ইয়া না, ইয়েস, এগুলো, হ্যাঁ, ওয়াও, এগুলা। এখন আমরা একটা কোয়েশ্চেনে আনসার করব, এই যে কোয়েশ্চেনটা আমার একটা স্টুডেন্ট ফেস করেছে, দেন আমি এইটা আনসার করার চেষ্টা করলাম। দেখেন, হাউ হ্যাভ নিউজ পেপারস চেঞ্জ ইন রিসেন্ট ইয়ার্স। এখন এখানে আসলে এই কোয়েশ্চেনে কিছু কথা এখানে বাদ দেওয়া আছে। এখানে যে ডু হোয়াট ডু ইউ থিঙ্ক, হাউ হ্যাভ নিউজ পেপার চেঞ্জ ইন রিসেন্ট ইয়ার্স, মানে এই প্রথম অংশটুকু বাদ দিয়েছি, কারণ এটা মানে মূল বিষয় না, মূল মানে একদম মেইন থিং না। সো এখানে বলছে হাউ হ্যাভ নিউজ পেপারস চেঞ্জড ইন রিসেন্ট ইয়ার্স, সাম্প্রতিক সময়গুলোতে নিউজ পেপার কিভাবে পরিবর্তিত হয়েছে। এখন দেখেন, এখানে আসলে সরাসরি অপিনিয়নের জায়গায় নাই এখানে, হ্যাঁ, কিন্তু আপনি অপিনিয়ন নিয়ে আসছেন, কিভাবে পরিবর্তন হয়েছে এটাও তো একটা বক্তব্য। সো আপনি বলেন যে ইন মাই অপিনিয়ন নিউজ পেপারস আর গোয়িং থ্রু আ প্যারাডাইম শিফট ইন দেয়ার ওয়ে অফ কনভেইং নিউজ টু দ্য পিপল। তাহলে আমি স্পষ্ট করে দিলাম যে পরিবর্তনটা কোথায় আসছে, নিউজ কনভে করার যে ওয়ে সেটাতে। তাহলে ক্লিয়ার যে আমি বুঝাতে যাচ্ছি যে পরিবর্তনটা হচ্ছে কি। আর প্যারাডাইম শিফট মানে কি, সোশ্যাল সায়েন্সে যারা আছি সেটাকে তারা প্যারাডাইম শিফট এই টার্মটার সাথে পরিচিত হওয়ার কথা। কোন একটা সিস্টেমের একটা নির্দিষ্ট সময়ের পরে যে বড় ধরনের পরিবর্তন ঘটে, সেইটাকেই বলে প্যারাডাইম শিফট। শিফট মানেই পরিবর্তন, প্যারাডাইম মানে একটা নির্দিষ্ট যুগ টাইপ, এরকম আর কি, নির্দিষ্ট ধারা। তো এই যে কথাটা, এই ওয়ার্ডটা আমার মাথায় কেন আসছে, কারণ এটা আমার যে মানে মানে স্টাডির এরিনা যেটা ছিল, সেখানে প্যারাডাইম শিফট আমরা বেশ পড়েছি। সো এই জন্য আমার এটা মাথায় চলে আসছে, এখানে অ্যাড করে দিয়েছি। আপনি যেই ব্যাকগ্রাউন্ডের, আমি এর আগেও বলেছি এটা একটা ইন্টেলিজেন্স টেস্টও, এই জন্য আপনি যা যা নলেজ এই পর্যন্ত গেইন করেছেন সেটা আপনাকে হেল্প করবে, অথবা সেটা আপনাকে হেল্প করবে না, মানে আপনি কম শিখলে কম হেল্প করবে, সাফার করবেন, আর যা বেশি জানলে হেল্প করবে, হ্যাঁ। তো এখন দে আর, এখন আমি পরে ব্যাখ্যাটা দিচ্ছি। দে আর মুভিং অনলাইন উইচ ইজ দ্য মোস্ট সিগনিফিকেন্ট চেঞ্জ ইন দ্য লাস্ট কাপল অফ ইয়ার্স। এগুলা হচ্ছে কি অনলাইনে চলে যাচ্ছে। মুভ মানে হচ্ছে গো অর্থ যাওয়া, আর মুভ অর্থ হচ্ছে সরে যাওয়া বা সরে আসা। ধরেন আমরা প্রথমেই বলেছিলাম আপনাদেরকে যে রাইট ওয়ার্ড এট দ্য রাইট টাইম এট দ্য রাইট প্লেস। তো আপনি যদি বিদেশে যান আবার গিয়ে ঘুরে চলে আসেন, তাহলে এটাকে আপনি বলার জন্য, এটাকে মানে এক্সপ্রেস করার জন্য আপনি বলবেন যে আই ওয়েন্ট টু ইউকে, অথবা আই ওয়েন্ট টু ইউএসএ। দা দিবেন আই ওয়েন্ট টু দ্য ইউএসএ, বিকজ আপনি গিয়েছেন তারপর চলে আসছেন। আর যেই লোকের ক্ষেত্রে এমনটি ঘটেছে যে সে ইউকেতে গিয়েছে এবং সেখানে সেটেল হয়েছে, সে বলবে যে আই মুভড টু ইউএসএ, আই মুভ টু দ্য ইউকে, অর্থাৎ আমি এখানে মুভ করেছি। আর আমরা বাংলায় দেখবেন যেটা অনেকেই বলে, আমরা তো এখন ইউএসএ তে মুভ করছি বা করেছি। আমরা গ্রামে ছিলাম, গ্রাম থেকে শহরে কি করেছি, মুভ করেছি, মানে এখানে স্থায়ী ভাবে হইলে মুভ। এখানেও এরকম একটা পরিবর্তন এসেছে বা আসতেছে, যার কারণে এটা হচ্ছে দে আর মুভিং অনলাইন উইচ ইজ দ্য মোস্ট সিগনিফিকেন্ট চেঞ্জ ইন দ্য লাস্ট কাপল অফ ইয়ার্স। এখন এই যে বক্তব্যটা আমি দিলাম, এই বক্তব্যটার সাথে আপনি দ্বিমত পোষণ করতে পারেন, কিন্তু আপনি এর বাদে যদি আপনি এক্সামিনারও হন তাও আমাকে ফুল মার্ক দিতে হবে, কারণ এখানে কোনো গ্রামাটিক্যাল এরর্স না, আর এটা আমি আমার বক্তব্য উপস্থাপন করতেছি। ওরা কিন্তু এই জিনিসগুলো ধরবে না। আপনি যে মতামতটা দিয়েছেন, সাদা দল ভালো নাকি লাল দল ভালো নাকি নীল দল ভালো, এটা বদার করে না। বদার করে আপনি কথাটা বলার সময় কোনো গ্রামাটিক্যাল এরর্স করেছেন কিনা,
ওয়ার্ডের মানে ব্যবহারগুলো সঠিক হয়েছে কিনা সেটা। এরপরে আমি ব্যাখ্যা দিচ্ছি কেন। বিকজ people today receive most of the news from internet. from internet দিয়ে from এখানে একটা দাও দিতে পারেন, from the internet। দা আমি দেখেছি বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করে। এখন এটার ব্যাখ্যাও দিচ্ছি। ফর এক্সাম্পল, ব্যাখ্যা বলছি, এক্সাম্পল দিচ্ছি। মনে রাখবেন এক্সাম্পল দেওয়ার ক্ষেত্রে পার্সোনাল ঘটনা শেয়ার করা যাবে। আর এক্সাম্পলের আগ পর্যন্ত আপনি নিউট্রাল বক্তব্য দিবেন, ইন জেনারেল বক্তব্য দিবেন। মানুষ নিউজ ইন্টারনেট থেকে নিচ্ছে এটা বলার পরে আপনিও যেহেতু মানুষ, তা আপনার ব্যক্তিগত এক্সাম্পল দেন। I used to read 3 to 4 printed newspapers going to the university library in my student life, but now I read all of them online. আমি এখন সবগুলো অনলাইনে পড়ি। যার ফলে পরিণামে কি হচ্ছে, people can save, এখানে people এর জায়গায় আপনি বলতে পারছেন আমি পারতেছি, I can save my money, and on the other hand newspapers can spread more as it doesn't cost much for readers। এই যে উত্তর দিলেন, এটা আমি আমার ইয়ে থেকে 9 ব্যান্ডের মানে স্কোর দিব আর কি। এখন দেখেন এখানে কত কথা আপনি বলেছেন, এই পুরো কথা বলতে গেলে প্রায় 1 মিনিট সময় চলে যাবে। সো এইটাই হচ্ছে পার্ট 3। এখন এই জায়গায় এসে প্রবলেমটা হবে কি, দুইটা প্রবলেম ফেস করব আমরা হচ্ছে পার্ট 3-তে। প্রথম কথা হচ্ছে আমি ডিটেইলে কথা বলবো, কি বলবো সে আইডিয়াটা না থাকা। কারণ আমি কখনো অত্যন্ত গুছিয়ে কথা বলার প্র্যাকটিসটা আমাদের হয় নাই। আমাদের যে শিক্ষা মানে পদ্ধতি যেটা, এখানে ছোটবেলা থেকে নিয়ে দেখবেন যে আমরা বাংলা বলেন ইংরেজি বলেন কোনো ভাষায় নিজে কিছু লিখে সুন্দর করে গুছিয়ে উপস্থাপন করা, এইটা মানে ওইভাবে সুযোগটা হয় নাই। যার কারণে ওই আইডিয়ার ক্ষেত্রে একটা প্রবলেম হবে যে কি বলবো। আর সেকেন্ড প্রবলেম যেটা হবে, আমার মাথায় তো অনেক কিছু আছে, সেটা আমি ইংরেজিতে বলতে পারবো না। এইটা করার জন্য আপনারা একটা প্র্যাকটিস বারবার এখন থেকে করবেন, ট্রান্সলেশন প্র্যাকটিস করবেন। বাংলা সেন্টেন্স মাথায় আসলে ইনস্ট্যান্ট চেষ্টা করবেন ওটা ইংরেজি করার জন্য, ভুল হোক বাট চেষ্টা করবেন। এবং প্রথমে আপনি আপনার নলেজ অনুযায়ী এটা ট্রান্সলেট করবেন। আপনার আশেপাশে কারো কাছে এটা একটু চেক করায় নেবেন যে এটা ঠিক আছে কিনা, যে যার সব মনে করবেন যে যিনি ভালো বুঝেন। তো এটা হচ্ছে আপনার আইএলস স্পিকিং এর পার্ট 3 এর একটা কোয়েশ্চনের একদম স্মার্ট আনসার, পারফেক্ট একটা আনসার। এটা আরো ছোট করেও দেওয়া যেত, আর বড় করব না, আমি বেশি বড় করব না, এটা ঠিক আছে হ্যাঁ। আর এইটা মানে লেন্দি, কতটুকু লেন্দি করা যায় মোটামুটি এরকম, এর চেয়ে ছোট করেও আনসার দেওয়া যায়। আমরা আরো কয়েকটা কোয়েশ্চন পড়বো, সেখানে আমরা দেখবো যে আনসার গুলো কিরকম। এখন আসেন কি কি টিপস আমরা ফলো করব। আহ এখানে কিন্তু একটা, সবগুলো টিপস একটা নির্দিষ্ট কোয়েশ্চনের ক্ষেত্রে ফলো করা সম্ভব হবে না। কোনোটা ক্ষেত্রে ধরেন আপনাকে একটা, যেমন এই বিষয় নিয়ে, এটা নিয়ে আপনি ধরেন ভবিষ্যতে কি হইতে পারে সেটাও আপনি প্রেডিক্ট করে ফেললেন, মেক প্রেডিকশন। আপনি বলছেন যে "হ্যাঁ, আমার মনে হয় ভবিষ্যতে এখানে গিয়ে add করতে পারেন এরকম, যে যদি মনে করতেন যে এখানে যে কথা কম হয়েছে, আপনি এখানে মনে করতে বলতে পারতেন যে আমি ভবিষ্যতে মনে করি যে প্রিন্টেড নিউজ পেপার আর থাকবে না, আপিলটা শেষ হয়ে যাবে, মানুষজন যেভাবে অনলাইনে নিউজগুলো দেখে নিচ্ছে। মেক কম্পারিজন বিটুইন পাস্ট এন্ড ফিউচার, যে কোনো বিষয়ে এটা, এগুলা কেন আমি বলি, আইডিয়া জেনারেট করার জন্য। যদি কোনো বিষয়ে আপনি দেখেন যে কিভাবে কথা বলবো, আইডিয়াটা কিভাবে পাবো, তাহলে আপনি অতীত এবং ভবিষ্যৎ এই দুইটার মধ্যে একটা কম্প্যারিজন করেন। আর বর্তমানে যা আছে তো তা, অতীতে কেমন ছিল, এই যে আমরা এখন ক্লাস করছি, অনলাইনে ক্লাস করছি, অতীতে আমরা এই সুযোগটা ছিল না। ভবিষ্যতে হয়তো আরো কোনো সিস্টেম ডেভেলপ হবে, যখন মনে হবে যে আমি অনলাইনে কথা বললেও মনে হবে যে আমি সরাসরি কথা বলতেছি। আরো সফটওয়্যার ডেভেলপ হবে, আরো অনেক কিছু হবে। এটা স্টিক টু দ্য টপিক, হ্যাঁ যাই বলি না কেন টপিকের মধ্যে থাকা লাগবে, টপিকের বাইরে যাওয়া যাবে না। আর বিল্ড ভোকাবুলারি, এটা প্রত্যেকটা পার্টের জন্য ইম্পর্টেন্ট। বিল্ড ভোকাবুলারি, কিভাবে ভোকাবুলারি বিল্ড করব আমি দেখাই। এখানে আমরা, এটা আমার কোয়েশ্চেন ছিল, আমি এটা নিয়েও কথা বলবো। আমাকে যে প্রশ্নটা করেছিল ফ্যামিলি নিয়ে কথা বললে, দেখেন ইজ ফ্যামিলি ইম্পর্টেন্ট ইন ইয়োর কান্ট্রি। ফ্যামিলি নিয়ে কথা বললে দেখুন কিছু ফ্যামিলি রিলেটেড ওয়ার্ড চলে আসবে। দাঁড়ান দাঁড়ান, ফোর ফাদার্স, হ্যাঁ, এই যে টপিক ওয়াইজ ভোকাবুলারি। এখন ফ্যামিলি নিয়ে কথা বলে ফোর ফাদার্স, ফোর ফাদার্স মানে কি হচ্ছে আহ পূর্বসূরি, হ্যাঁ পূর্বসূরি, যারা এগারো ইয়েতে গ্র্যান্ডফাদারেরও আগের লোক যারা।
ফোরফাদার বলতে ওই সকলকেই বোঝা যায়, আমি যতটুকু নট মানে একটু কনফিউজড হয়ে গেলাম আর কি। যে নিউক্লিয়ার ওয়ার্ড, শ্রিঙ্কিং, সংকুচিত হয়ে আছে, যে টপিক ওয়াইজ ভোকাবুলারি, এগুলো কিভাবে শিখবো? স্যাম্পল আনসার পড়ে পড়ে শিখবো। তো এগুলোকে আমি একটু মার্ক করে দেই। কি নিউক্লিয়ার, হ্যাঁ নিউক্লিয়ার ফ্যামিলি, ছোট ফ্যামিলি, স্মল ফ্যামিলি না বলে আপনি নিউক্লিয়ার বলেন কি, বিকজ ফ্যামিলি নিয়ে যখন আমরা কথা বলি তখন নিউক্লিয়ার এন্ড এক্সটেন্ডেড এই দুইটা, লার্জ ফ্যামিলির চাইতে এক্সটেন্ডেড ফ্যামিলি সুন্দর, আর স্মল ফ্যামিলির চাইতে নিউক্লিয়ার ফ্যামিলি সুন্দর। আচ্ছা যাই, আসেন এরপরে কি, রিলেট কোয়েশ্চেনস টু ইওর ওন লাইফ। অনেক সময় আমরা কোয়েশ্চেনটা প্রশ্ন করার পরে আমরা আনসার দেওয়ার ক্ষেত্রে একটু যখন কনফিউশন তৈরি হয়ে যায় যে কি বলবো, তখন সামহাও আপনি আনসারটাকে নিজের মতো কানেক্ট করে ফেলতে পারবেন, তখন দেখবেন যে আপনি মিলাই নিতে পারতেছেন। নিউজ পেপারের ব্যাপারটাই দেখেন, আমি প্রাইভেট কারের, আমি এটা এটা নিয়ে একটু কথা বলি। ওই যে কোয়েশ্চেনস টু ইওর ওন লাইফ, আমাকে এই প্রশ্ন করার পরে আমি নিজে চিন্তা করছি, আমি একদম জেনুইনলি বলি, আমাকে এই প্রশ্নটা করেছিল এবং সেম আনসারটা দিয়েছি, একটু মানে কথা একটু কম বলেছি বা বেশি বলেছি, গ্রামার একটু ভালো মানের এখানে ইউজ করেছি, ওইখানে অত ভালো মানে ইউজ করতে পারিনি, বাট মূল বক্তব্যটা ছিল এরকম, এবং এটা আমার একদম পার্সোনাল জায়গা থেকে বলেছি। কিভাবে দেখেন, ডু ইউ থিঙ্ক দ্য ট্রেন্ড টুয়ার্ডস ওনিং এ প্রাইভেট কার উইল চেঞ্জ ইন দ্য ফিউচার? ভবিষ্যতে প্রাইভেট কার ওন করার যে টেন্ডেন্সি, অর্থাৎ নিজের একটা গাড়ি থাকবে, এটা ভবিষ্যতে পরিবর্তন হবে কিনা? আমি অ্যাকচুয়ালি আমি চিন্তা করে দেখেছি আমার ক্ষেত্রে, আমি এখনো, আমার কাছে মনে হয় যে কবে একটা গাড়ি কিনবো, তাহলে আমি, এরকম অনেক মানুষ আছে, এবং এই মানুষগুলো কোন দেশের, এই উপমহাদেশে অনেক মানুষ আছে গাড়ি কবে কিনবে এটা নিয়ে ভাবতেছে। তার মানে এই সকল অঞ্চলে গাড়ির সংখ্যাটা, আপনি যত বেশি কথা বলেন না কেন, যত সিরিয়াসলি আলাপ করেন না কেন কার্বন ডাই অক্সাইড নিয়ে, এই অঞ্চলে যদি মানুষের হাতে টাকা আসে, গাড়ি কিনবে সে। তো আমি এইভাবে আমি চিন্তা এই অঞ্চলটাকে ব্যাখ্যা করছি। আর ফার্স্ট ওয়ার্ল্ডে আমরা দেখবো যে গাড়ি, প্রায় পাবলিক ট্রান্সপোর্ট কিছু কিছু দেশে ভালো, এবং যারা ছোটবেলা থেকে গাড়ি দেখতেছে, গাড়ি চড়তেছে, নিজের গাড়ি চালাইতেছে, তাদের গাড়ির প্রতিও আলাদা ফ্যাসিনেশন কাজ করবে না, সো ওই সকল দেশে মানুষ গাড়ি অ্যাভয়েড করবে, এবং সেটা হচ্ছেও। সো কিভাবে পার্সোনাল লাইফ থেকে, আমি জাস্ট আমার অবজারভেশন থেকে আমি বক্তব্যটা দিলাম, দেখেন। Well, as people are becoming more aware about the impact of cars on the environment, I believe the number of personal cars will see a decline in the future. Let me tell you why I am saying this. Governments, let me tell you, আমি পার্ট 1 এ বলেছিলাম যে এই কথাগুলো আমরা বলার সময় বলবো। Why I am saying this? Governments all around the world are working to cut off, কমিয়ে ফেলা, the number of vehicles by improving the quality of public transport for reducing environmental impact of vehicles. On the flip side, অন্যদিকে, এই যে on the other hand আমরা বারবার বলি, এখানে আমরা on the flip side বললাম, in developing countries like Bangladesh, এই লাইকের জায়গায় আপনি বলতে পারতেন such as Bangladesh, people are earning more than ever and they fancy, তাদের খুবই শখ কিসের, having own private cars. Given that, এই যখন অবস্থা, পাবলিক ট্রান্সপোর্ট ইজ নট আপ টু দ্য স্যাটিসফ্যাক্টরি লেভেল হিয়ার, এই যখন অবস্থা বলতে অবস্থাটা কি, যেহেতু, গিভেন দ্যাট একটা অর্থ কিন্তু যেহেতু, পাবলিক ট্রান্সপোর্ট ইজ নট আপ টু দ্য স্যাটিসফ্যাক্টরি লেভেল, আই এম এফ্রেড দ্য নাম্বার ক্যান গো আপ। আই এম এফ্রেড মানে হচ্ছে ভয় পাওয়া নয়, আই এম এফ্রেড মানে হচ্ছে একটা মানে বিনয়ের টাইপ, বা একটু নিজেকে, আমরা যেটা যে ভিক্ষুককে যেটা করি, হ্যাঁ, যে আমাকে মাফ করেন, মানে টাকা যদি আমরা ইয়ে না দিতে পারি, টাকা চাইলেও দিতে না পারি, অনেকে আমরা বলি যে মাফ করেন, এটার মানে এমন না যে সে সে তার সে মাফ করবে না, এরকম না, মানে এটা আরেকটু বিনয়। তো এই আই এম এফ্রেডটাও বিষয়টা এরকম আর কি। আমি আরেকটু ব্যাখ্যা করে যদি বলি, ধরুন আপনাকে কেউ একজন ইনভাইট করলো তার একটা ক্রুশাল প্রোগ্রামে, আই এম সরি, হ্যাঁ আই এম সরির বুঝায় আই এম সরির অ্যাডভান্স লেভেল, থ্যাংক ইউ, হ্যাঁ এইভাবে আমাকে কমপ্লিমেন্ট করবেন, হ্যাঁ যেখানে আমি আটকে যাব। তো এখন কেউ একজন আপনাকে তার একটা ভেরি ক্রুশাল প্রোগ্রামে আপনাকে ইনভাইট করলো, কিন্তু আপনি যেতে পারবেন না, অপারগতা, তখন আপনি বললেন যে আই এম আফ্রেড আই হ্যাভ অ্যানাদার অ্যাপয়েন্টমেন্ট অন দ্য সেম ডে, একই দিনে আমার অন্য একটা অ্যাপয়েন্টমেন্ট আছে, সো আই এম আফ্রেড আই কান্ট বি প্রেজেন্ট, আমি উপস্থিত থাকতে পারবো না। এই যে সিচুয়েশন, এটাকে বলে কি, আই এম আফ্রেড। এখন
আমি আমার পার্সোনাল কোয়েশন হোয়াট ডিড দে আস্ক মি, সেটা আনসার এইভাবেই সাজিয়েছিলাম বা দিয়েছিলাম। এখন এটা জাস্ট এই অংশটুকু কি করলাম, রিলেট টু কোয়েশনস টু ইয়োর ওন লাইফ। একদম আমার পার্সোনাল ইয়েতে অবজারভেশন থেকে বলেছি, কিন্তু এটা পার্সোনাল তাকে বলার এটা বুঝাই নাই যে পার্সোনাল অবজারভেশন থেকে, আমি এটাই ফ্যাক্ট হিসেবেই বলেছি আর কি। সো এটা নিউট্রাল পয়েন্ট থেকে আপনি এভাবে বলবেন। হ্যাঁ, এটা সংখ্যা করারও এটারও ব্যবহার আছে আমি ফ্রেড, মানে ধরেন আপনি মানে সামনে কালকে একটা প্রোগ্রাম আছে যেখানে ধরেন আপনি একজন পছন্দের সেলিব্রিটিকে দাওয়াত দেওয়ার কথা ভাবতেছেন, তখন আপনি বলতেছেন যে আমার ফ্রেড হি উইল বি দেয়ার, সে হয়তো এখানে আসবে না, এটাও বলা যায়। ওকে, এখন আমরা এর আগে যেটা করেছিলাম, ডিভাইড আপ ইউর আনসার, আপনার আনসারকে কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করে নেন। হ্যাঁ, প্রেজেন্ট, পাস্ট, সাধারণ সাধারণ মতামত কি, মানে স্পেশালিস্ট যারা তারা কিভাবে, আমি কিভাবে চিন্তা করি, আমার চিন্তা কিভাবে অন্যদের চিন্তা আলাদা, কিভাবে এই চিন্তাগুলোকে আমরা একসাথে করে বলি। ইফ ইউ মেক মিস্টেক্স কারেক্ট দেম, এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা অনেক সময় কি করি, ভুল করি, সাথে সাথে কারেক্ট করে ফেলবো, মানে এবং কেয়ারফুল থাকবো কথা বলার সময় যেন আপনি ভুল কি কি হচ্ছে সেটা একটু খেয়াল করতে পারেন। অ্যাকসেন্ট ডাজেন্ট ম্যাটার, স্ট্যান্ডার্ড প্রোনাউন্সিয়েশন উইল গেট দ্য জব ডান। আপনার প্রোনাউন্সিয়েশন যদি স্ট্যান্ডার্ডস মেনটেন করে, অর্থাৎ ওই নিয়মগুলো মেনটেন করেন, তাহলে আপনার কাজ হয়ে যাবে, এখানে অ্যাকসেন্ট চেঞ্জ করার কোনো দরকার নাই। ইউজ মডাল ভার্বস, মডাল ভার্বস এর ব্যবহার করার চেষ্টা করবেন। এটা আপনার বক্তব্যকে প্রশ্নাতীত করে ফেলে, মানে আপনার বক্তব্যের উপরে প্রশ্ন রাখা যায় না। আমি বললাম আপনাদেরকে এই বইটা পড়েন, আশা করা যায় আপনি আহ 8 পেতে পারেন। আর আরেকজন বলল এই বইটা পড়েন আপনি 8 পাবেন। এখন যে বলল এই বইটা পড়লে 8 পাবেন, সে অ্যাবসোলুট কথা বলল। এখন যখন আপনি 8 পাবেন না, তাকে গিয়ে বলবেন যে কি রে ভাই, আপনি তো বললেন এই বই পড়লে 8 পাবো, আমি তো 8 পাই নাই। আর আমি আপনাকে বলেছি যে এই বইটা পড়েন, পড়লে 8 পেতে পারেন। আপনি আমাকে এসে আর কোয়েশ্চেন করতে পারবেন না যে ভাই আপনি তো বললেন যে 8 পেতে পারেন, এটা আর বলবেন না, কারণ আমি তো বলছি পেতে পারেন, তার মানে নাও পেতে পারেন। এই জন্য মডাল ভার্ব বিশেষ করে মে, মাইট, ক্যান, কুড এইগুলার ব্যবহার করার চেষ্টা করবেন বক্তব্যে, যে কোনো বক্তব্যে, নর্মাল লাইফের বক্তব্য ব্যবহার করা যাবে। এখন আমরা কিছু টপিক দেখি, যে টপিক গুলোর উপরে পার্ট 3 তে কোয়েশ্চন আসে। আরেকটা কথা বলি, স্পিকিং এ এবং রাইটিং এ কোয়েশ্চন কমন আসে, এটা খুব ভালো করে মনে রাখেন, এগুলো বারবার রিপিট হবে, এই কোয়েশ্চনই আসবে। ওই যে মাক্কার আজকে কিউ কার্ড একটা ফাইল দিলাম, আপনি ওই 100টা পড়েন, মাস্ট এটার মধ্যে চলে আসবে, এর বাইরে আসবেই না। অথবা মাক্কারে 100টা পড়েন, এটার মধ্যে চলে আসবে, কারণ অত টপিক নাই, ওই ঘুরে ফিরে ওইগুলাই চলে আসে। টেকনোলজি নিয়ে প্রশ্ন আসে, টেকনোলজিক্যাল ডিভাইস নিয়ে প্রশ্ন আসে বেশিরভাগ ক্ষেত্রে। এডুকেশন নিয়ে তো অবশ্যই প্রশ্ন আসে, এডুকেশনে কিন্তু এনভায়রনমেন্ট নিয়ে তো প্রশ্ন আসতেই পারে। টেলিভিশন দেখার ট্রেন্ড বর্তমানে এবং অতীতে, সিটিজ মডার্নাইজেশন, এই সকল ব্যাপার নিয়ে আসে। আর্টস, অ্যানিমেলস, মিডিয়া, লাইফস্টাইল, হেলথ, চ্যালেঞ্জ ফর ইয়াং পিপল, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এই মুহূর্তে, ইয়াং পিপলটা খুব চ্যালেঞ্জ কি কি ফেস করতেছে সেগুলা নিয়ে একদম ট্রেন্ডি বিষয়। রোল অফ প্যারেন্টস, প্যারেন্টস নিয়ে কথা আসে। ফেস্টিভ্যালস, নিউজ পেপার নিয়ে তো প্রশ্ন আসে, যেটা আমরা একটা প্রশ্ন দেখলাম। হ্যাঁ, আমাকে কি প্রশ্ন করেছিল সেটা নিয়ে আমরা কথা অলরেডি বলেছি, সো এটাতে আর যাচ্ছি না। আইএল স্পিকিং পার্ট 3 আমরা কিভাবে প্র্যাকটিস করবেন, কিভাবে টপিক ওয়াইজ কোয়েশ্চেন আসবেন, গুগলে গেলেও হবে, আমি নিজে আরেকটা ফাইল দিব, সেখানে পার্ট 3 এর প্রচুর কোয়েশ্চেন আছে। যেমন এখানে দেখেন ফ্যামিলি নিয়ে কি কি প্রশ্ন আসতে পারে, আমি এখানে তো বললাম যে টপিক। হ্যাঁ, এখন এই টপিকের উপর মধ্যে কি কি প্রশ্ন আসতে পারে সেটাও একটু দেখলাম, আনসারও দেখলাম। ইজ ফ্যামিলি ইম্পর্টেন্ট ইন ইউর কান্ট্রি, আপনার দেশে ফ্যামিলি কি গুরুত্বপূর্ণ কিনা। হাউ হ্যাজ দ্য সাইজ অফ দ্য ফ্যামিলি চেঞ্জ ইন দ্য লাস্ট ফিউ ডিকেডস ইন ইউর কান্ট্রি। ধরেন এই প্রশ্নের প্রস্তুতি নিয়ে গেলেন আর আপনাকে এই প্রশ্নটা করলো, আর যে প্রস্তুতি নিয়ে যায় নাই তাকেও এই প্রশ্নটা করলো, প্রশ্নটা কিন্তু কমন এবং খুবই সহজ একটা প্রশ্ন, বাট আপনাদের উত্তরে ব্যবধান তৈরি হয়ে যাবে, আপনার দুইজনের উত্তর দুই রকম হবে। যিনি প্রস্তুতি নিয়ে গিয়েছেন তিনি অনেক ভালোভাবে সাজিয়ে সুন্দর করে উত্তর দিতে পারবেন। যেমন দেখেন আমরা আপনাদেরকে একটা মানে এক্সপেরিমেন্ট করি আপনাদের, এই সেন্টেন্সটা, এই কোয়েশ্চনটা আমি যদি আপনাদেরকে করি, আপনারা একটা আনসার মনে মনে সাজান, আপনি কিভাবে আনসার দিবেন।
30 সেকেন্ড সময় দিলাম, এরপরে আমরা স্যাম্পল আনসারটা দেখাবো। তাহলে দেখবেন স্যাম্পল আনসারটাতে এমন কিছু কথা আছে যেগুলো আপনি আসলে মনে বলেন যে এইভাবে বললে তো ভালো হইতো। একটু চিন্তা করেন তো আনসারটা কি হইতে পারে। পাশাপাশি এই কোয়েশ্চনটা একটু দেখেন। এখন আমরা এই আনসারটা দেখি। হাউ হ্যাজ দ্য সাইজ অফ দ্য ফ্যামিলি চেঞ্জ ইন দ্য লাস্ট ফিউ ডিকেডস ইন ইউর কান্ট্রি ফ্রম মাই এক্সপিরিয়েন্স। হয়তো আপনি এই কথাটা বলতেন না, কিন্তু এখানে আছে, সো এইভাবে আমরা শুরু করলেন। হ্যাঁ, আই ক্যান সে দ্যাট, এই যে মডালের ব্যবহার, আমি বলতে পারি যে এগুলো কিন্তু স্পিকিং এর শোভাবর্ধন করে। মাই গ্র্যান্ডফাদার হ্যাড এন এক্সটেন্ডেড ফ্যামিলি এন্ড পিপল এট দ্যাট টাইম ইউজড টু লিভ, এই যে ইউজড টু ব্যবহার করলাম, টুগেদার উইথ ক্লোজ রিলেটিভস। শুধু আপনি হয়তো ভাবতেন যে শুধু হচ্ছে দাদা দাদি বাবা মা আর আপনি নিজে, কিন্তু এখানে ক্লোজ রিলেটিভ সহ অবশ্য। আচ্ছা, অ্যাজ ফার অ্যাজ আই হ্যাভ হার্ড, যতটুকু আমি শুনেছি, এটাও একটা টার্ম। শিখলেন, বলবেন, প্র্যাকটিস করবেন। দেয়ার ফোর ফাদার্স অলসো লিভড, তাদের পূর্বসূরীরা ইন আ জয়েন্ট ফ্যামিলি। দেখেন একবার আসছে কি এক্সটেন্ডেড ফ্যামিলি, পরের বার আর এক্সটেন্ডেড ফ্যামিলি বলেনি, বলছে জয়েন্ট ফ্যামিলি। দেন and the number of family members was sometimes more than 20, মাঝে মধ্যে 20 এরও বেশি হয়ে যেত। however, কিন্তু the trend of living in an extended family has changed remarkably, adverb এর ব্যবহার। সাউন্ড এখন শুনতে পারবেন। রিমার্কেবলি, এই যে অ্যাডভার্বের ব্যবহার, ইন দ্য লাস্ট ফিউ ইয়ার্স। হ্যাঁ, এখানে বলছে ফিউ ডিকেডস, এখানে বলছে ফিউ ইয়ার্স। পার্টিকুলারলি, আমি ওই যে পার্ট 1-এ দেখিয়েছিলাম এগুলা, পার্টিকুলারলি ইন সিটিজ, বিশেষ করে সিটিতে, ওয়্যার মোস্ট অফ দ্য ফ্যামিলিজ আর নিউক্লিয়ার ইন নেচার, স্বভাবগতভাবে নিউক্লিয়ার বলেই শেষ করে ফেলতে পারতেন, বা শেষ করতে পারতো সে, এটা না বলে বলছে নিউক্লিয়ার ইন নেচার। The villages in my country still have large families who live together, যারা এখনো একসাথে বাস করে, বাট কিন্তু the number is shrinking, নাম্বারটা কমে আসতেছে, ছোট হয়ে যাচ্ছে গ্রাজুয়ালি। এই যে আনসারটা, আমার কাছে মনে হয় আমি নিজেও যদি এভাবে এইটা প্রশ্নে আনসার করতাম, এত সুন্দর আনসার হইতো না। তো যার কারণে আমরা কি করব, স্যাম্পল আনসার বেশি বেশি পড়বো। আর এই কোশ্চেনটা আপনি নিজে নিজেকে করবেন। হ্যাঁ, এই কোয়েশ্চেনটা করবেন, এরপরে হচ্ছে স্ক্রিপ্টটা পড়বেন, পড়ে 2-3 মিনিট পড়বেন, এরপরে পয়েন্ট আউট করেন আপনি কি কি বিষয় নিয়ে কথা বলবেন, এরপরে আপনি নিজে নিজেকে প্রশ্ন করেন, এটা বন্ধ করে উত্তর করার চেষ্টা করেন, রেকর্ড করেন, এরপরে ফিরে আসেন এখানে, দেখেন কোথায় কোথায় ভুল করলেন। আর আরেকটা অ্যাপ আছে, আমি প্রোনাউন্সিয়েশন কারেক্ট করার জন্য, মানে অ্যাপটাতে আপনি একটা ওয়ার্ডের প্রোনাউন্সিয়েশন বলবেন, আপনারটা কতটুকু মানে শুদ্ধ হলো, সেটা ওরা মার্কিং করে দিবে, 5 স্টার থেকে নিয়ে শুরু করে 4 স্টার, 3 স্টার, 2 স্টার। এবং আপনি যদি দেখেন যে আপনি যেটা উচ্চারণ করেছেন সেটা 2 স্টার এসেছে বা 1 স্টার এসেছে, তখন আপনি ওদের স্ট্যান্ডার্ড প্রোনাউন্সিয়েশনটা শুনতে পারবেন, শুনে আবার ওইভাবে কথা বলতে পারবেন। পার্ট 3 নিয়ে আমরা অত দীর্ঘ আলোচনায় যাব না, মোটামুটি পার্ট 1 আর 2 নিয়ে আমরা যথেষ্ট আলোচনা পেয়েছি, এবং স্পিকিং পার্ট 3 এর একটা 3টা পার্টেরই আজকে আমরা ডিটেল আনসার পাচ্ছি, বা একটা ক্লিয়ার আইডিয়া পেয়ে যাব। কিছু কোয়েশ্চেন্স করব, সাম ফাইনাল গিভ আইডিয়া ডিটেইলড আনসারস, এগুলো বলেছি, জাস্ট একটু সিরিয়াটা মানে স্লাইডটা একটু দেখে নিই। এক্সপ্লেইন আইডিয়াস কনফিডেন্টলি, এখানে অ্যাপটা, আমি আজকে অ্যাপের লিংকটা আপনাদের গ্রুপে দিব। হুম,
প্রোনাউন্সিয়েশনের। আপনার গ্রুপের লিঙ্কটা দিয়ে দিব, আপনারা ডাউনলোড করে নেবেন, নিয়ে প্র্যাকটিস করবেন। হুম। এক্সপ্লেন আইডিয়াস কনফিডেন্টলি। একটা বিষয় হলো, আইএলসটা আমি সবসময় বলি যে খুবই সহজ একটা পরীক্ষা। এর কারণ হলো এখানে আপনি যা বলবেন তার সবই সঠিক। বাংলায় আপনি ট্রান্সলেশনের একটা কথা বলি, যেমন ট্রান্সলেশনে একটা পরীক্ষা আসলো, ওই ট্রান্সলেশন বাংলায় যেভাবে আছে ওটা হুবহু ইংরেজি করার ক্ষেত্রে ওয়ার্ডের ঘাটতি হয়ে যেতে পারে, ওই ওয়ার্ড আপনার মাথায় নাও থাকতে পারে। কিন্তু এরকম যদি হয় যে আপনি একটা কথা শুধু ইংরেজিতে বলবেন, তাহলে কি হবে, আপনি নিজের মতো করে ওয়ার্ড ব্যবহার করে, আপনি একটা ওয়ার্ডের জায়গায় আরেকটা ওয়ার্ড ব্যবহার করে আপনি ঘুরায়া পেঁচায়া মানে কথাটা বলে ফেলতে পারেন। কিন্তু ট্রান্সলেশন হলে এইভাবে করতে পারবেন না, আপনি টু দা পয়েন্টই লিখতে হবে। কানেক্টরস এর ব্যবহার ডেফিনেটলি করতে হবে। এখানে দেখেন কানেক্টরস, এই যে কানেক্টরস, বিসাইডস, হাউএভার, মোরওভার, হ্যাঁ, হোয়াট ইজ মোর, পার্টিকুলারলি, এগুলা করতে হবে। হ্যাঁ, বেশি বেশি করবেন। হ্যাভিং সেড দ্যাট, এই যে এটা একটা সুন্দর স্পিকিং, আমি এই আনসার গুলো আমরা সব পড়বো। ইউজ ক্রিয়েট এরর ফ্রি সেন্টেন্সেস। স্পিকিং এ 7 তোলার জন্য সবচেয়ে জরুরি হচ্ছে আপনি জাস্ট খুবই ঠান্ডা মাথায় বলে যাবেন কথা, এবং চেষ্টা করবেন যেন মিস্টেক্স না করেন। যাই বলেন না কেন 7 পেয়ে যাবেন, মিস্টেক্স না করলেই 7 পেয়ে যাবেন। কিন্তু আমরা অনেক মিস্টেক্স করে ফেলি, আমরা কথা বলার সময় অনেক বেশি নার্ভাস হয়ে যাই, আমরা অনেক বেশি টেনশন ফিল করি যদি ভুল হয়ে যায়। আপনাদেরকে এইটা বলবো যে আপনাদের টার্গেট 9 না, 7 পাইলে হবে, 7.5 পাইলে হবে, এটা মাথায় রাখবেন। তাতে কিছু ভুল হইলে আপনার আর মানে প্রবলেম হবে না, বা আপনি ব্যাপারটাকে নিতে আপনার অসুবিধা হবে না। তো এই জন্য পরীক্ষায় আপনি কথা বলতে থাকবেন, জাস্ট রিল্যাক্সে কথা বলতে থাকবেন, চিন্তা করে করে কথা বলবেন। একটা দুইটা ভুল হইলে কোনো সমস্যা নাই। ইভেন যারা 9 আউট অফ 9 পায়, তাদেরও দুই একটা ভুল হয়। যেমন আমি বাংলায় কথা বলতেছি, আমি কথা বলতে বলতে অনেক সময় আমার কি হইতে পারে, স্লিপ অফ টাং হতে পারে, একটা শব্দের জায়গায় আরেকটা শব্দ বলে ফেলতে পারি। এর মানে এই নয় যে আমি বাংলায় কথা বলতে পারি না। সো এটা ইংরেজির ক্ষেত্রেও সেম জিনিস হতে পারে, যে ইংরেজিতে খুব ভালো, যে ইংরেজিতে নেটিভ, সেও কথা বলার ক্ষেত্রে অনেক সময় কি হচ্ছে, একটা ওয়ার্ডের জায়গায় আরেকটা ওয়ার্ড চলে আসতে পারে, বা উচ্চারণে একটু প্রবলেম হয়ে যেতে পারে। সো এটা নিয়ে আরেকটা প্রবলেম আমাদের হয়, সেটা হচ্ছে আনকমন ওয়ার্ড বলার ক্ষেত্রে আহ, আমরা আনকমন ওয়ার্ড ব্যবহার করি, কিন্তু এটা আসলে ওই জায়গার জন্য মানানসই কিনা সেটা আমরা নিশ্চিত করি না। যেমন একটা এক্সাম্পল দেই, এটা একটা পড়ে নেই তারপরে বলতেছি ওই কথা। ইফ ইউ ওয়ান্ট টু ইউজ এন আনকমন ওয়ার্ড, মেক শিওর দ্য ওয়ার্ড ফিটস ইন হিয়ার, ইউ মেক ইউ মে টেক টাইম ফর থিঙ্কিং অ্যাবাউট দ্য আইডিয়াস। আপনি পার্ট 3 নিয়ে কথা বলতেছেন, এই পর্যন্ত বলেছেন, হ্যাঁ, আমি একটু পড়ি, দেখাই আপনাদেরকে। আই বিলিভ দ্য সিটি সেন্ট্রিক লাইফ, এই যে সুন্দর একটা ওয়ার্ড, সিটি সেন্ট্রিক, শহর কেন্দ্রিক জীবন, life which is highly competitive and busy has diminished the concept of joint family and created the nuclear family. Besides, উম, এই যে এই পর্যন্ত আমি বলে একটু থামলাম। Besides, একটু সময়, তারপরে আপনি পরের কথা বলতেছেন। অর্থাৎ বিসাইডস বলে আপনি ওটা একটু ব্যাখ্যা দিতে চান, একটু সময় নিতেছেন, একটু ভাবতেছেন। কথা বলার সময় আইডিয়া বের করার জন্য 10 সেকেন্ড সময়, 5 সেকেন্ড সময় নেওয়া যাবে। তাকে এটা ইনফর্ম করবেন, বা সে যেন এটা মেসেজটা পায় যে আপনি চিন্তা করতেছেন কি বলবেন, কিভাবে বলবেন, এটা চিন্তা করতেছেন না। আপনি বলতে পারতেছেন, আপনার মাথায় আইডিয়া আছে কিন্তু বলতে পারতেছেন না, এটা বুঝতে পারলে স্কোর কমবে। কিন্তু আপনি বলতে পারেন, কিন্তু আপনি চিন্তা করতেছেন যে কোন কথাগুলো বলবেন এখন, এই সুযোগটা নিবেন। বিসাইডস দ্য আরবান ইনফ্লুয়েন্স, এই দেখেন কত সুন্দর একটা কোলোকেশন, শহরের প্রভাব, এভার ইনক্রিজিং ইনফ্লেশন, সুন্দর। এই ওয়ার্ডগুলো আমি নিজে বললে হয়তো বলতাম না। আওয়ার এফেকশন টুয়ার্ডস এ ম্যাটেরিয়ালিস্টিক লাইফ, ম্যাটেরিয়ালিস্টিক লাইফ মানে কি, আমরা হচ্ছে এফেকশন মানে হচ্ছে আহ, এটার সঠিক বাংলাটা আমার মাথায় আসতেছে না, আগ্রহ থেকে আর কি, বেশি আগ্রহ, আম, কি জানি মেটেরিয়ালিস্টিক Maybe বাংলা। fond of is a
সিনোনিম অফ অ্যাফেকশন মেবি। অ্যাফেকশনেস, ফন্ডনেস, ভাই হ্যাঁ নাউন হচ্ছে ভাই কামনা হতে পারে। হ্যাঁ, অ্যাফেকশন স্নেহ এটাও হয়, হ্যাঁ, কামনা, আকাঙ্ক্ষা, হুম, টান টুয়ার্ডস ম্যাটেরিয়ালিস্টিক লাইফ এন্ড লেস ইনক্লিনেশন, দেখেন ইনক্লিনেশন, ইনক্লিনেশন মানে কি, সম্পৃক্ততা, টুয়ার্ডস দ্য ট্রেডিশনস এন্ড ভ্যালুজ হ্যাভ এন্ডেড আপ মেকিং, এন্ডেড আপ মানে হচ্ছে এমন জায়গায়, একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেওয়া আমাদেরকে, হ্যাঁ, ফাইনালি একটা জায়গায় পৌঁছে দেওয়া, সেটা হচ্ছে এন্ডেড আপ মেকিং আওয়ার ওন নিউক্লিয়ার ফ্যামিলি, যা আমাদেরকে ছোট, নিজেদের ছোট ফ্যামিলি গড়ি, মানে বানায় দিছে আর কি। আপনি শুধু এই আনসারটা একবার পড়েন এবং খেয়াল করে দেখবেন যে আপনি যেভাবে কথা বলেন, যে ওয়ার্ডগুলো ব্যবহার করেন, যে সেন্টেন্স স্ট্রাকচার ব্যবহার করেন, তার চাইতে এটা মানে ওয়ে ওয়ে বেটার। দ্যাটস ওয়াই আপনি এই আনসারগুলো পড়বেন, হ্যাঁ। আচ্ছা, এখানে এই আনসারগুলোতেও আসতেছি, এখানে কতটা আছে, অনেকগুলো আছে, আমরা একটু দেখি। তাহলে এই জায়গাগুলো আশা করি আমি ক্লিয়ার করতে পেরেছি। আমি একটু সামারাইজ করি পুরো ক্লাসের কথাগুলো, এরপরে আপনাদের কাছে প্রশ্ন নিব। সামারে কি আমরা পার্ট 3-তে 4 থেকে 6টা কোয়েশ্চেন পাচ্ছি, 5 মিনিট কথা বলতে হবে। এগুলা কিউ কার্ড রিলেটেড হইতে পারে, আবার স্ক্রিপ্টের বাইরে গিয়েও এক্সামিনার আমাকে প্রশ্ন করতে পারে। আমরা একটু ডিটেইলে আনসার করব, 40 থেকে 50 সেকেন্ড কথা বলার প্রস্তুতি রাখবো। আনসারটাকে যে সাজাবো, সেই সাজানোর সময় আমরা যে যে পয়েন্টগুলো উল্লেখ করতে পারি, সেটা হচ্ছে আমরা ওপিনিয়ন দিব, রিজন দিব, এক্সাম্পল দিব এবং কনসিকুয়েন্স দিব। এমন না যে একটা কোয়েশ্চেন আনসার করতে গিয়ে এই 4টা বিষয় নিয়েই কথা বলতে হবে, না, এখান থেকে 2টা বিষয় নিয়ে কথা বলো, অপিনিয়ন দিলাম এবং রিজন দিলাম, ডান, রিজন দিলাম, এক্সাম্পল দিলাম, হয়ে গেল, এক্সাম্পল দিলাম, কনসিকুয়েন্স দিলাম, হয়ে গেল। ঠিক আছে, প্রেডিকশন করব, তারপর কম্প্যারিজন করব, টপিকের মধ্যেই থাকবো, ভোকাবুলারি বৃদ্ধি করব, কোয়েশ্চেন্সটা নিজের ব্যক্তি জীবনের সাথে মিলিয়ে নিব, আনসারগুলোকে কয়েকটা ক্লাসিফাই করে নেব, কয়েকটা মানে ক্যাটাগরি করে নিব, তার মধ্যে ওখান থেকে আইডিয়া জেনারেট করা যাবে, মিস্টেক করলে কারেক্ট করে নিব, অ্যাকসেন্ট নিয়ে অত ভাববো না, স্ট্যান্ডার্ড প্রোনাউন্সিয়েশনের উপরে কাজ করব, মডাল ভার্বের ব্যবহার করার চেষ্টা করব। টপিকগুলো এখানে আছে, এই টপিকগুলোর উপরে আলাদা আলাদা আমরা নজর দিব। টপিকগুলোর উপরে আনসার আমি দিয়ে দিব আপনাদেরকে, টপিক ওয়াইজ আনসার, টপিক ওয়াইজ কোয়েশ্চন এবং আনসার প্র্যাকটিস করার মাধ্যমে আমরা মূলত বিল্ড ভোকাবুলারি, এই যে কথাটা, সেটা হয়ে যাবে, টপিক ওয়াইজ ভোকাবুলারি আমাদের শেখা হয়ে যাবে। এরপরে আমরা তারপরেও খালি ওয়ার্ড বা ভোকাবুলারি দিয়ে হবে না, একটা আনসার রিপিট করব, মুখে বলতে থাকবো, বারবার বলবো, তাহলে আমরা কথাবার্তায় অভ্যস্ত হয়ে যাব। একটা লাইফস্টাইল বানায় ফেলবো যেখানে প্রচুর ইংরেজি চর্চার স্কোপ থাকবে। যারা ইংরেজি নিয়ে কথা বলতে চায়, যারা ইংরেজি নিয়ে আলাপ করতে চায়, যারা নিজেকে গ্রো করতে চায়, পার্সোনাল গ্রোথ নিয়ে যাদের চিন্তা আছে, তাদের সাথে আমরা যোগাযোগ বাড়িয়ে দিব। আপনি এমন লোকদের সাথে বসেন যারা হচ্ছে শুধু মিমস এন্ড ফেসবুক পোস্টস নিয়ে, খেলা নিয়ে, স্পোর্টস নিয়ে খালি আলোচনা করে, প্রবলেমস নিয়ে কথা বলে কম, এবং গ্রোথ নিয়ে কথা বলে কম, তাহলে আটকে যাবেন, হ্যাঁ, আপনিও নিজে ওই ওই ইয়েতে পড়ে থাকবেন, লুপে পড়ে যাবেন, হ্যাঁ। এরপরে আমরা 2টা কোয়েশ্চেনের স্যাম্পল আনসার দেখলাম, আমাকে কি কোয়েশ্চেন করছে সেটা আনসারও দেখলাম। এরপর আমরা টপিক ওয়াইজ কিছু কোয়েশ্চেন আমরা দেখলাম। এই পর্যন্ত আলোচনার, এই পর্যন্ত আমি পার্ট 3-র আসলে ইনফরমেশনের যদি জায়গা বলি, তাহলে মোটামুটি এতটুকুই, হ্যাঁ। এখন বাদ বাকি হচ্ছে আপনারা প্রশ্ন করেন আজকে। আমি এই রেকর্ডিংটা এখানে শেষ করে দিচ্ছি, বাদ বাকি যদি প্রয়োজনীয় আলাপ আসে তাহলে আমি রেকর্ডিং চালু করব, কিন্তু আজকে আমরা কথা বলবো, যেহেতু পার্ট 3 পর্যন্ত কভার করে ফেলেছি, আপনাদের সাথে ডিসকাস করব।